ऐसा ही है सेक्शन 40 में, किसी भी जमीन को आप वक्फ प्रॉपर्टी डिक्लेयर कर देता था, वो प्रॉपर्टी को हमने हटा दिया है। कोई भी बिल, कोई भी कानून संविधान के स्पिरिट से ऊपर नहीं हो सकता है। एक फैसला वक्फ बोर्ड करता है, उसको देश की अदालत में चुनौती नहीं दे सकते। ऐसा भारत जैसे देश में कैसे चल सकता है? संविधान में वक्फ कानून का कोई स्थान ही नहीं है। ভারতের স্বাধীনতার পর থেকে এই দেশের কোন সরকার যেগুলো ছোঁয়ারও সাহস পায়নি, যেগুলো সাধারণ মানুষের কাছে স্বপ্ন ছিল, সেগুলোকে ছুঁয়ে সাধারণ মানুষের সেই স্বপ্নগুলো সফল করে দিচ্ছে মোদী সরকার। 2014 মোদী সরকার আসার পর এই দেশের মানুষ এমন কিছু বিল পাস হতে দেখেছে, এমন কিছু সংবিধান স্বীকৃত অসাংবিধানিক ব্যবস্থা উঠে যেতে দেখেছে যে ভারতবাসী কোনোদিন আশাই করেনি। 3 তালাক দেশ থেকে তুলে দিয়েছে মোদী সরকার। কাশ্মীরের 370 ধারা বিশেষ ক্ষমতা তুলে দিয়েছে মোদী সরকার। গোটা দেশে এক দেশ এক রেশন কার্ড চালু হয়ে গেছে, চালু করেছে মোদী সরকার। এক দেশ এক ভোট, এক দেশ এক আইন, এটাও আস্তে আস্তে চালু হবে। কিন্তু এবার যেটা হলো, স্বাধীনতার পর থেকে 60-65 বছর ধরে যেগুলো মানুষ স্বপ্নে শুধু ভেবেছিল, কেউ ছুঁতেই পারেনি, সেই ওয়াকফ বিল সংশোধনী হয়ে গেল। গোটা ভারতবর্ষের অধিকাংশ মানুষই চান যে ধর্মনিরপেক্ষ দেশ, সেকুলার দেশে আবার ওয়াকফ বোর্ড কি? বাংলাদেশে ওয়াকফ বোর্ড নেই, পাকিস্তানে ওয়াকফ বোর্ড নেই, তাহলে ভারতে কেন থাকবে? কংগ্রেসের তৈরি করা সেই ওয়াকফ বোর্ডের যন্ত্রণা থেকে অন্তত কিছুটা হলেও মুক্তি দিল মোদী সরকার। ওয়াকফ বোর্ড সংশোধনী লোকসভার পর মাঝরাতে পাশ হয়ে গেল রাজ্যসভাতেও। ওয়াকফ বোর্ড, মোদী সরকারের নতুন ওয়াকফ আইন চালু হওয়া শুধু সময়ের অপেক্ষা। কি কি হলো সবটা বলবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সংবিধান স্বীকৃত একটা অসাংবিধানিক আইন, একটা বিল, একটা সম্পূর্ণ বেআইনি একটা বিল এতদিন ধরে, স্বাধীনতার পর 78 বছর ধরে চলছিল। তাতে ফলভোগ করছিলেন কারা? সমস্ত ধর্মের মানুষ, যারা এখনো তোলামূল কংগ্রেস বা অন্যান্যদের উস্কানিতে মনে করছেন যে এই ওয়াকফ সংশোধনী বিল যেটা পেশ হয়ে গেল, দুদিন পরে এটা আইন হবে, সেটা শুধুমাত্র হিন্দুদের নিরাপত্তার জন্য, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। ওয়াকফ বোর্ড এই ভারতবর্ষের প্রচুর মুসলিম মানুষের সম্পত্তিও দখল করে নিয়েছে, এর প্রমাণ ভুরি ভুরি আছে। সেজন্য উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিভিন্ন রাজ্যে মুসলিম নারী পুরুষ পথে নেমেছে মোদী এই ওয়াকফ বিল পাশ করে আইনে পরিণত করার জন্য। ধন্যবাদ দিচ্ছে মুসলিম মহিলারা যাদের জমি এই ওয়াকফ বোর্ড ছিনিয়ে নিয়েছে। গতকাল অবধি দেখলাম রাত অবধি আলোচনা হলো এবং রাত 2:19 ওয়াকফ সংশোধনী বিল 2025 রাজ্যসভাতে পাশ করার জন্য ভোটের প্রস্তাব দিলেন কেন্দ্রের সংসদীয় বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক উন্নয়ন মন্ত্রী কিরেন রিজিজু। ভোট হলো, প্রথমে ধ্বনি ভোটের ফলাফলে ভোট নেবার চেষ্টা করলেন স্পিকার, বিরোধী শিবির সন্তুষ্ট হলো না, রীতিমতো ভোট হলো। 2:34 রাত 2:34 ভোটের ফলাফল ঘোষণা হলো। দেখা গেল ওয়াকফ বিল সংশোধনী মোদির পক্ষে ভোট পড়েছে 128টা ভোট, বিপক্ষে পড়েছে 95টা ভোট। 33 ভোটের ব্যবধানে জিতে রাজ্যসভাতে ওয়াকফ বিল সংশোধনী পাশ হয়ে গেল 12 ঘন্টার বেশি বিতর্ক চলার পর। এর আগে আপনারা দেখেছেন গতকাল ওই একইভাবে গভীর রাতে পাশ হয়েছিল লোকসভাতে, পক্ষে ভোট পড়েছিল 288টা, বিপক্ষে ভোট পড়েছিল 232টা। 13 ঘন্টার বিতর্কের পর লোকসভায় পাশ হয়ে গেছিল সংশোধিত ওয়াকফ বিল। লোকসভা এবং রাজ্যসভায় কোথাও 12 ঘন্টা, কোথাও 13 ঘন্টা বিতর্ক চলার পর সাংসদরা কিন্তু মোদির পক্ষেই রায় দিয়েছে এবং দেশের সাধারণ মুসলমান মহিলারা মিছিল করছে মোদির পক্ষে এই ওয়াকফ সংশোধনী বিল আসার জন্য। ওয়াকফ বিল যে কোনো সম্পত্তি ওয়াকফ বোর্ডের নামে করে নেবার ক্ষমতা ছিল ওয়াকফ বোর্ডের। যদি আপনার বাড়িটা ওয়াকফ বোর্ড বলতো আমার সম্পত্তি, তাহলে সেটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি হয়ে যেত। আপনাকে বিচারের জন্য যেতে হতো ওয়াকফ বোর্ডের যে
ট্রাইব্যুনাল আছে, সেখানে সেখানে আপনাকে বলে দেওয়া হতো এটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি, আপনার আর কিছু করার ছিল না। এভাবে গত 50 বছরে এই ভারতবর্ষের যেমন হিন্দুদের সম্পত্তি নিয়ে নিয়েছে ওয়াকফ বোর্ড, মুসলিমদের সম্পত্তি নিয়ে নিয়েছে ওয়াকফ বোর্ড, মুসলিম বিধবাদের সম্পত্তি নিয়ে নিয়েছে ওয়াকফ বোর্ড, মন্দিরের জায়গা নিয়ে নিয়েছে ওয়াকফ বোর্ড, মসজিদের আশেপাশের জায়গা নিয়েছে ওয়াকফ বোর্ড। সেটা এবার আর হবে না। এবার কোন সম্পত্তি কাগজপত্র ছাড়া নিজের সম্পত্তি বলে ওয়াকফ বোর্ড দাবি করতে পারবে না। যদি দাবি করে মানুষ আদালতে যেতে পারবে, নিম্ন আদালত, হাইকোর্ট, উচ্চ আদালতে মানুষ যেতে পারবে, যেটা এর আগে ওয়াকফ বোর্ড দখল করে দিলে কোনো আদালতে যেতে পারতো না। স্বাধীন ভারতবর্ষে এইরকম একটা বেআইনি আইন ছিল যেখানে ওয়াকফ বোর্ড যদি বলতো এই সম্পত্তিটা আমার সম্পত্তি, আপনি কোথাও যেতে পারতেন না ওয়াকফ বোর্ডের তৈরি করে দেওয়া ট্রাইব্যুনাল ছাড়া। অমিত শাহ বারবার প্রশ্ন করছেন, স্বাধীন ভারতবর্ষে, গণতান্ত্রিক ভারতবর্ষে, ধর্মনিরপেক্ষ সেকুলার ভারতবর্ষে এইরকম অগণতান্ত্রিক বিল, অগণতান্ত্রিক আইন কি করে থাকতে পারে? প্রধানমন্ত্রী মোদী এক কদম এগিয়ে বলে দিয়েছেন সংবিধানে ওয়াকফ বোর্ডের কোনো সংস্থানই নেই। हम वक्फ बिल को संविधान से संरेखित करने का काम कर रहे हैं। कोई भी बिल, कोई भी कानून संविधान के स्पिरिट से ऊपर नहीं हो सकता है। एक फैसला वक्फ बोर्ड करता है, उसको देश की अदालत में चुनौती नहीं दे सकते। ऐसा भारत जैसे देश में कैसे चल सकता है? संविधान में वक्फ कानून का कोई स्थान ही नहीं है। सबसे ड्रैकोनियन प्रोविजन इस एक्ट में था तो सेक्शन 40 था। सेक्शन 40 के तहत वक्फ बोर्ड, आप लोग बार बार कहते ना ये ऐसा नहीं है, ऐसा ही है। सेक्शन 40 में किसी भी जमीन को आप वक्फ प्रॉपर्टी डिक्लेयर कर देता था, वो प्रॉपर्टी को हमने हटा दिया है। वो कोई भी जमीन को वक्फ प्रॉपर्टी डिक्लेयर करके फिर किसी गरीब के लिए नहीं करना है। वो लोग, कुछ लोग, चंद लोग अपने के लिए, अपने फायदा के लिए इस्तेमाल। 2013 में वक्फ पे यूजर जो आपने प्रावधान डाला, उसके बाद 1970 से एक केस चल रहा था दिल्ली के अंदर में। दिल्ली के अंदर में हमारा सीजीओ कॉम्प्लेक्स है, पार्लियामेंट बिल्डिंग है, कई प्रॉपर्टीज है, और इसको वक्फ बोर्ड, दिल्ली वक्फ बोर्ड ने क्लेम किया कि ये वक्फ प्रॉपर्टीज है। उसके बाद ये केस चल रहा था अदालत में। उस समय यूपीए सरकार ने पूरा सारा जमीन को डी नोटिफाई करके वक्फ बोर्ड को दे दिया। 123 प्रॉपर्टी। अगर आज हम ये संशोधन लेके नहीं आते तो जिस सदन में हम बैठे हैं, ये पार्लियामेंट बिल्डिंग, इसको भी क्लेम किया जा रहा था। एयरपोर्ट, बसंत विहार, और अगर नरेंद्र मोदी जी का सरकार नहीं आते, अगर यूपीए का सरकार कंटिन्यू रहता, तो क्या क्या बिल्डिंग को डी नोटिफाई किया जाना था। শুধুমাত্র জওহরলাল নেহরু সরকার তাদের তোষণ নীতির জন্য এই ওয়াকফ বোর্ড বানিয়েছিল, যে ওয়াকফ বোর্ডের সম্পত্তি 4.9 লক্ষ থেকে বেড়ে 8.72 লক্ষ হয়েছে। রিসার্চে দেখা যাচ্ছে ওয়াকফ বোর্ডের যা সম্পত্তি রয়েছে তাতে প্রতি বছর এই সম্পত্তি থেকে আয় হওয়ার কথা কয়েক হাজার কোটি টাকা। সেই কয়েক হাজার কোটি টাকা যদি আয় হতো, সেটা যদি এই ভারতবর্ষের সাধারণ মুসলিমদের উন্নয়নের জন্য খরচা করা হতো, তাহলে মুসলিম সমাজের এরকম অবস্থা আর থাকতো না। কিন্তু সেটাকে ওয়াকফ বোর্ডের কয়েকজন কর্মকর্তা, কয়েকজন কর্তা ব্যক্তি, মুসলিম সমাজের উপরতলায় থাকা কয়েকজন ব্যক্তি নিজেদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার জন্য আম মুসলমানের কোনো উন্নতি হয়নি। এবং সেটাকেও, এই আসল তথ্য যাতে এই রাজ্যের এবং এই দেশের সাধারণ মুসলিম মানুষদের কাছে পৌঁছে যাতে না যায়, তার জন্য চেষ্টা করলো সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এবং আসাউদ্দিন ওয়েসি। ওই যে আমি বলেছিলাম না, এই মুসলিম ধর্মের এখন যারা বিধায়ক, সাংসদ, সমাজের উপরতলার মানুষ, তারা আদৌ চান না যে মুসলিম ধর্মের মানুষ, মুসলিম সমাজের মানুষ, যুবক যুবতীরা শিক্ষিত হোক। তারা চান না। তারা চান এই শিক্ষা, প্রচার, এই যে ক্ষমতা, এটা কয়েকজন মুষ্টিমেয় মুসলিমের হাতেই করায়ত্ত থাকুক। গোটা মুসলিম সমাজ যদি শিক্ষিত হয়, তারা যদি আসল শিক্ষাটা পায়, তারা যদি আসল জিনিসটা জানতে পারে, তাহলে এই সমস্ত নেতা উপরের তলায় যারা আছেন তাদের কথায় আর চলবে না। আমি বারবার যেটা বলি, এই যে ভারত পাকিস্তানের ম্যাচ হলে যারা পাকিস্তানকে সমর্থন করে, পাকিস্তান জিতলে
বাজি পটকা ফাটায়। তারা কি জানে যে এই ভারতবর্ষ থেকে 1947-এ ভারত ভাগ হওয়ার পর যে সমস্ত মুসলিমরা পাকিস্তানে গিয়েছিল, বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিমরা পাকিস্তানে গিয়েছিল মুসলমান বলে নিজের দেশ মনে করে, তাদেরকে এখনো স্বাধীনতার 78 বছর পর কি বলা হয়? তাদেরকে বলা হয় মুজাহিদ, অর্থাৎ বেঈমান। মুসলমান শব্দের অর্থ মুসল ই ইমান, যাদের ইমান আছে। ভারত থেকে যে সমস্ত মুসলমান পাকিস্তানকে নিজেদের দেশ মনে করে ধর্মের খাতিরে গিয়েছিল, তাদেরকে বলা হয় বেঈমান। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আমির খান নাসিরউদ্দিন শাহের সরফরোশ সিনেমাটা একবার দেখে নেবেন। সেখানে নাসিরউদ্দিন শাহের কণ্ঠে ঠিক এই মুহাজির কাদের বলা হয় সেটা পরিষ্কার করে বর্ণনা করা আছে। কিন্তু মুসলিম ধর্মের যারা শিক্ষিত মানুষ তারা কাউকে শেখাবে না মুহাজিরটা কি, কারণ তারা ওয়াকফ বোর্ড, ওয়াকফ বিল কি জিনিস হয়ে এসছে সেটা কোনোদিন এই ভারতবর্ষের আম মুসলমান জনতাকে শেখাবে না। তারা শেখাবে না যে ওয়াকফ বোর্ডের নামে যে সম্পত্তিটা রয়েছে সেখান থেকে বছরে কত ইনকাম হতে পারে, কয়েক হাজার কোটি টাকা। সেই ইনকামটা মুসলমান আম জনতার জন্য খরচা করা যেতে পারে, কিন্তু আজ অব্দি হয়নি। সেই সংশোধনী বিল পাশ করেছে নরেন্দ্র মোদী। শিক্ষিত মুসলমান যারা পড়াশোনা করেন, যারা ওয়াকফ বোর্ড নিয়ে জানেন, বিল নিয়ে জানেন, সংশোধনী নিয়ে জানেন, তারা জানেন নরেন্দ্র মোদী মুসলমান ধর্মের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ কাজ করে গেলেন। সংশোধনীটা ভালো করে পড়ুন, কি ছিল আর কি হলো ভালো করে জানার চেষ্টা করুন, কাদের সম্পত্তি দখল হয়েছে ভালো করে জানার চেষ্টা করুন। অমিত শাহ বলছেন আল্লাহর নামে সম্পত্তি, সরকারি সম্পত্তি কেউ আল্লাহর নামে কি করে দান করতে পারে? হিন্দুদের জায়গা কেউ আল্লাহর নামে কি করে দান করতে পারে? মুসলিম গরিব মহিলার সম্পত্তি কেউ আল্লাহর নামে কি করে দান করতে পারে যদি সেই মহিলা না চায়? ভালো করে পড়ে দেখুন, কারোর কথায় নাচবেন না। আজকে থেকে দেশে চালু হয়ে যাচ্ছে, আজকে থেকে বললে ভুল হবে, লোকসভায় এবং রাজ্যসভায় পাশ হয়ে গেছে ভোটে। সিপিএম, কংগ্রেস, তৃণমূল, অন্যান্য বিরোধী দলের সমস্ত চক্রান্ত ব্যর্থ করে নরেন্দ্র মোদী ওয়াকফ বিল সংশোধনী লোকসভায় এবং রাজ্যসভায় পাশ করে নিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে যাবে সই হওয়ার জন্য, এবং তারপরে সেটা গেজেট নোটিফিকেশন হয়ে ভারতবর্ষে একটা আইন তৈরি হবে, ওয়াকফ বিল সংশোধনী আইন, মোদীর আইন, এবং যেটাতে উপকৃত হবেন এই দেশের সমস্ত ধর্মের মানুষ। সম্পত্তির হিসেব রাখা হবে যে এই ওয়াকফ বোর্ডের সম্পত্তি বছরের শেষে কত হাজার কোটি টাকা সম্পত্তি হলো এবং সেই সম্পত্তি থেকে কাদের জন্য খরচা করা হচ্ছে। 2-4 জন শুধুমাত্র ওয়াকফ বোর্ডের সদস্যরা এখান থেকে লাভবান হচ্ছেন, আর বাকি যারা আম মুসলমান জনতা তারা আদৌ ওয়াকফ বোর্ড কি, বিল কি, তাদের সম্পত্তি কত, সম্পত্তি থেকে আয় কত, সেসব কিছুই জানবেন না। এটা আর হবে না। তাই এখনো যারা মূর্খের মতন এই বাংলার মানুষকে, মুসলিম মানুষদের খেপাবার চেষ্টা করছেন, ভারতবর্ষের মানুষকে খেপাবার চেষ্টা করছেন, তারা সাবধান হয়ে যান, ভুল তথ্য ছড়াবেন না। মানুষের হাতে এখন ইন্টারনেট আছে, মোবাইলে নেট আছে, সার্চ দিলেই প্রত্যেকটা মানুষ নিজের মোবাইলে দেখতে পাবে ওয়াকফ বোর্ডটা কি, তাদের সম্পত্তি কত, আগে বিল কি ছিল, কিভাবে হিন্দু মুসলিম উভয় সম্পত্তির জমি তারা দখল করে নিয়েছে, যেটা এবার আর কাগজপত্র ছাড়া করা যাবে না। সেই সমস্ত আপনার নিজের মোবাইলে চলে আসবে। কোন নেতা নেত্রীর কথায় আপনারা মূর্খ হবেন না, গবেট হয়ে যাবার দিন শেষ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন না যেখানে নামাজ পড়বে সেটাই ওয়াকফ বোর্ডের সম্পত্তি হয়ে যাবে, সেটাই ছিল। সেকশন 40 বিলুপ্ত হয়ে গেল, নরেন্দ্র মোদীর হাতে পড়ে সেকশন 40 বিলুপ্ত হয়ে গেল। কি ছিল সেকশন 40? যেটা ওয়াকফ বোর্ড দাবি করবে সেটাই তাদের সম্পত্তি। ওয়াকফ বোর্ড এই রাজ্যে অনেক কিছু দাবি করে ফেলেছে, রাজভবন, নবান্ন, সবকিছু দাবি করে ফেলেছে। আমরাও চাইছিলাম যে হুগলিতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি আছে, জমি জায়গা আছে, সেটা ওয়াকফ বোর্ড নিজেদের বলে দাবি করুক। আমরা চাইছিলাম কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি আছে, যে সম্পত্তি আছে, সেটা ওয়াকফ বোর্ড নিজেদের সম্পত্তি বলে দাবি করুক। তারা কোনো আদালতে বিচার পেতে পারবে না, তাদেরকে ওয়াকফ বোর্ড ট্রাইব্যুনালে যেতে হবে, যেটা এই মুহূর্তে শেষ হয়ে গেল। নরেন্দ্র মোদীর আমলে লোকসভায় এবং রাজ্যসভায় এই বিল পাশ হয়ে গেল রীতিমতো ভোটে জিতে। মোদীর ওয়াকফ আইন চালু হবে রাষ্ট্রপতি সই করে দেওয়ার পর আগামী কয়েকদিনের মধ্যে, যেটা এই ভারতবর্ষের কোন সরকার ছুঁয়ে দেখাবার সাহস রাখতে পারেনি। 3 তালাক নিষিদ্ধ হয়ে গেছে, কাশ্মীর থেকে 370 ধারা উঠে গেছে, ওয়াকফ বিল সংশোধনী করে এই ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় এই ওয়াকফ বিলটাকে আনা হলো।
এর জন্য নরেন্দ্র মোদীকে যারা কৃতিত্ব দেবেন না তারা মূর্খের স্বর্গে বাস করছেন। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। একটা ছোট্ট ঘোষণা এখানে আপনাদের জন্য করার ছিল। নরেন্দ্র মোদী এই বিল লোকসভায় এবং রাজ্যসভায় পেশ হয়ে যাওয়ার পর তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন এবং সেখানে লিখেছেন, আর্থসামাজিক ন্যায় বিচারের লক্ষ্যে অভূতপূর্ব মুহূর্ত, সংসদে ওয়াকফ বিল পাশ হতেই বললেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে গোটা ভারতবর্ষকে অভিনন্দন জানিয়েছেন। আর আগামী 6 তারিখ রামনবমী, নিজের নিজের এলাকায় নিজেরা রামনবমী পালন করুন এবং নিজের ধর্ম পালন করুন। কারোর ভয়ে, কারোর কথা না শুনে নিজের ধর্ম পালন করুন। রামনবমী পালন করা আপনার নৈতিক অধিকারের মধ্যে পড়ে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।